আমার নাম মোহাম্মদ মুস্তাহিদ হাসান। আমি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার সায়েন্স নিয়ে পড়াশোনা মানে ভর্তি হয়েছে আর কি। বিশ্ববিদ্যালয় খুললে যাবো আর কি। এ, আশরাফ স্যার তোমাদের যেগুলো পড়াইছেন আর কি, নিউট্রিয়ন বলবিদ্যার উপরে অধিকাংশই পড়াইছে। তা আমরা ভর্তি পরীক্ষা দেওয়ার সময় যে জিনিসগুলো ফেস করছি, যে এক্সট্রা কিছু থিওরি যেগুলো তোমাদের মানে সিলেবাসে হয়তো ওই ভর্তি পরীক্ষার সময় কাজে লাগে, কিন্তু হয়তো এইচএসসি তে কোনোদিন এগুলো আসবে না। তো সেই বিষয়গুলো নিয়ে আমি একটু আলোচনা করব, যাতে তোমাদের একটু মানে ভর্তি প্রস্তুতির একটু কিছু সুবিধা হয় আর কি। তো ঠিক আছে, প্রথমে একটা প্রবলেম লেখো তোমরা। 5 কেজি ভরের একটা বস্তু 2 মিটার/সেকেন্ড বেগে এক্স অক্ষ বরাবর এসে 3 কেজি ভরের একটা বস্তু স্থির বস্তুকে ধাক্কা মারে। ধাক্কার পরে 5 কেজি ভরের বস্তুটি এক্স অক্ষের সাথে 30 ডিগ্রি কোণে 1 মিটার/সেকেন্ড বেগে চলতে থাকে। 3 কেজি ভরের বস্তুটির বেগের মান এবং দিক নির্ণয় করো। এখানে যেহেতু একটা বস্তু একটা বস্তুকে ধাক্কা মারে, সুতরাং এখানে ভরবেগের সংরক্ষণ সূত্রটা ব্যবহার করতে হবে। আর এরকম তোমরা যখনই দ্বিমাত্রিক ক্ষেত্র দেখবা, দ্বিমাত্রিক ক্ষেত্রে যে এক্স অক্ষের সাথে ওয়াই অক্ষ বরাবর একটা নির্দিষ্ট কোণ করে চলে গেছে, সেই ক্ষেত্রে তোমরা দুটা অক্ষ ব্যবহার করে কাজ করবা। এবং এই ভরকেন্দ্রের যে সংরক্ষণ সূত্র, এটা প্রথমে একবার এক্স অক্ষ বরাবর ব্যবহার করবা, তারপরে ওয়াই অক্ষ বরাবর ব্যবহার করবা। তা আমি সেটা করে দিচ্ছি আর কি। প্রথমে তোমাদের এখানে যেটা আছে সেটা হলো, এটা হচ্ছে তোমাদের 5 কেজি ভরের বস্তু। এটা 1 মিটার/সেকেন্ড, না সরি 2 মিটার/সেকেন্ড বেগে 2 মিটার/সেকেন্ড বেগে আসে, ধাক্কা মারলো 3 কেজি ভরের একটা বস্তুকে। ধাক্কা মারার পরে এটা এক্স অক্ষের সাথে 5 কেজি ভরের বস্তুটাই এক্স অক্ষের সাথে 30 ডিগ্রি কোণ করে চলে গেছে। আর এখানে বেগটা হচ্ছে 1 মিটার/সেকেন্ড, 30 ডিগ্রি কোণ করে চলে গেছে। আর তোমাদেরকে বের করতে বলতেছে মানে এই 3 কেজি ভরের বস্তুটা এক্স অক্ষের সাথে কত ডিগ্রি কোণ করে এবং কত বেগে চলে গেছে, সেটা তো ধরে নিলাম এই কোণটা হচ্ছে ফাই। এই ফাই কোণে ধরো এটাকে যদি আমি হচ্ছে ভি বি দ্বারা প্রকাশ করি, না এটা এটা যদি বি বি বস্তু হয়, তাহলে এটা হচ্ছে ধরো ভি বি বেগে চলে গেছে। আর এটা ধরলাম হচ্ছে এ বস্তু, এর বেগটাকে, এর যে শেষ বেগ সেটা হচ্ছে ভি এ ধরলাম, যেখানে ভি এ ইজ ইকুয়াল টু 1 মিটার/সেকেন্ড দেওয়া আছে। তাহলে এই ক্ষেত্রে এক্স অক্ষ বরাবর প্রথমে আমরা ভরবেগের সংরক্ষণ সূত্রটা ব্যবহার করব। সেজন্য হচ্ছে এম এ ইউ এ কস, মানে প্রথমে হচ্ছে আদি আদি ভরবেগ মানে সংঘর্ষের আগে ক্ষেত্র আর হচ্ছে পরের ক্ষেত্রটা এক মানে সমান হবে উভয় ক্ষেত্রে। সংঘর্ষের প্রথমে এটার বেগ ছিল, এটার বেগ হচ্ছে 2 মিটার/সেকেন্ড, ঠিক আছে। এটা cos 0 ডিগ্রি ধরলাম, সেজন্য 2 মিটার/সেকেন্ড। আর 3 কেজি ভরের বস্তু, এটা তো অবশ্যই স্থির ছিল, যার জন্য 0, ঠিক আছে। আর যখন সংঘর্ষ হলো, আর সংঘর্ষ হওয়ার পরের ঘটনা হচ্ছে এম এম এ ভি এ cos 30 ডিগ্রি। এটা কিন্তু 5 কেজি ভরের বস্তু, এখানে 5 কেজি, আর এখানে হচ্ছে 3 কেজি। এটা cos 30 ডিগ্রি, এম এ ভি এ cos 30 ডিগ্রি, 5 কেজি ভরের বস্তুটা। আর এম বি ভি বি cos 5। তাহলে দেখো, এখানে আমরা মান বসে দিই। এম এর মান হচ্ছে 5 কেজি, ইউ এর মান হচ্ছে 2 মিটার/সেকেন্ড, আর cos 0 ডিগ্রির মান 1, আর শুরুতে তো 0 ছিলই। আর হচ্ছে এম এর মান হচ্ছে, এম এ তো এখানে ওই 5 কেজি, ভি এ 1 মিটার/সেকেন্ড, cos 30 ডিগ্রির মান √3/2, আর হচ্ছে সরি প্লাস হবে এখানে। আর এখানে এম বি এর মান হচ্ছে 3 কেজি, আর ভিবি আমরা জানি না, cos 5 আমরা জানি না। এখান থেকে যদি ভিবি cos 5 এর মান যদি তুমি বের করতে চাও, এখানে
হিসাব করলে একবার আমি লিখে দিচ্ছি, সব লেখা আছে 1.88996 মিটার পার সেকেন্ড আসে। একইভাবে আমরা ওয়াই অক্ষ বরাবর আমরা হিসাব করব। এটা ওয়াই অক্ষ, এটা হচ্ছে এক্স অক্ষ। তাহলে ওয়াই অক্ষ বরাবর যদি আমরা হিসাব করি, শুরুতে ওয়াই অক্ষ বরাবর সংঘর্ষের পূর্বে ওয়াই অক্ষ বরাবর 5 কেজি ভরের বস্তু যে বেগে, ওটার কি কোনো উপাংশ আছে? সুতরাং ওটা জিরোই হবে। আর 3 কেজি ভরের বস্তুটা তো স্থির, সুতরাং শুরুতে এদের সংঘর্ষের পূর্বে এদের যে ভরবেগের যে হচ্ছে যে সমষ্টি, এটা 0 হবে। 0 বল টু, তারপর সংঘর্ষের পরে আমরা চিন্তা করি, সংঘর্ষের পরে চিন্তা করলে 5 কেজি ভরের বস্তু যেটা 5 একবারে লিখলাম, এগুলো আর এমবিবিবি এগুলো লিখলাম না। 5 কেজি ভরের বস্তুটি বেগ হচ্ছে 1 এবং হচ্ছে এখানে সাইন 30 ডিগ্রি, সাইন 30 ডিগ্রি। আর 3 কেজি ভরের বস্তু ভিবি আমরা জানি না, সাইন 5। এখান থেকে তুমি যদি দেখো ভিবি সাইন 5 ইকুয়াল টু আসে মাইনাস 0.8333। এটাকে দিলাম, আচ্ছা এটাকে আমরা 1 নম্বর দিলাম, এটাকে 2 নম্বর দিলাম। এরপর তোমাকে বের করতে বলছে বেগের মান এবং দিক। তাহলে 1 এর উপর স্কোয়ার প্লাস 2 এর উপর স্কোয়ার করলেই তুমি একবারে ভিভি স্কোয়ার পেয়ে যাবা। ভিভি স্কোয়ার পাবা, সেটা রুট করলেই মানে এখানে যে কজ স্কোয়ার আলফা প্লাস সাইন স্কোয়ার আলফা এটা পাওয়া যাবে, সেটা তো যোগ করলে ইয়ে পাওয়া যাবে, মানে 1 পাবা। আমি লিখে দিচ্ছি কজ স্কোয়ার আলফা প্লাস সাইন স্কোয়ার ফাই ইকুয়াল টু 1.8995 স্কোয়ার প্লাস 0.8333 স্কোয়ার। এখান থেকে এটার মান 1 আসে, তারপরে এটার যে স্কোয়ার আছে ওটা বেশি রুট করে দিলেই এখানে ভিভি এর মান পাবা। ভিভি এর মান পাবা হচ্ছে 2.066 মিটার পার সেকেন্ড। এটা একটা অ্যান্সার, ঠিক আছে। এরপরে আরেকটা আছে, সেটা হচ্ছে তোমাকে কোণ বের করতে হবে। কারণ কোণ বের করার ক্ষেত্রে তুমি কি করবে, 2 নম্বরকে 1 নম্বর দ্বারা ভাগ করে দিবা। 2/1 যদি করে দাও, করে দিলে তাহলে তুমি পাবা হচ্ছে tan phi। tan phi এর মান পাচ্ছ হচ্ছে এখানে হচ্ছে -0.441। তাহলে এখান থেকে phi এর মান কি পাবা, -23.79 ডিগ্রি। এটা আরেকটা অ্যান্সার। এখন তোমাদের একটা প্রশ্ন আসতে পারে, এখানে মাইনাস আসলো কেন? মাইনাস চিহ্ন দ্বারা এক্স অক্ষের যে এই পাশের যে কোণগুলা, এই কোণটাকে আমি হচ্ছে পজিটিভ ধরছি, যার জন্য এই পাশের কোণটা আসছে সেটা নেগেটিভ। আমি যদি এই পাশের কোণটাকে পজিটিভ ধরতাম বা এই পাশের কোণটাকে যদি -30 ডিগ্রি ধরতাম, তাহলে এই পাশের কোণটা আসতো প্লাস পজিটিভ। এই জন্যই এখানে অ্যান্সারটা মাইনাস আসছে, ঠিক আছে। তাহলে পরের ইয়েতে যাই। এখন তোমাদের রকেট সম্পর্কিত কিছু থিওরিক আলোচনা করি, এরকম আসে আর কি, হালকা পাতলা আলোচনা। অধিকাংশই তোমরা জানো রকেটের ক্ষেত্রে যে বল নির্ণয় সেটা হচ্ছে এফ ইজ ইকুয়াল টু ভি আর, এটা যে ধ্রুব বেগে যায়, ভি আর বা শুধু ভি দ্বারাও প্রকাশ করতে পারো, ডিএম বাই ডিটি। এই ডিএম বাই ডিটি হচ্ছে জ্বালানি নির্গমনের হার। তো এই ক্ষেত্রে জ্বালানি যেহেতু সমান মানে প্রতিনিয়ত বের হচ্ছে, যার জন্য ভরের পরিবর্তন হচ্ছে, কিন্তু বেগটাকে এখানে ধ্রুব রাখা হয়। আর অন্যান্য ক্ষেত্রে আমরা দেখেছি ভর বেগে যখন পরিবর্তন হয়, বেগের পরিবর্তন হচ্ছে কিন্তু ভর স্থির রাখা হয়। রকেটের ক্ষেত্রে এই জিনিসটা আসলে
পার্থক্য আছে। এটা তখনই হবে যখন এটা অভিকর্ষের প্রভাব মুক্ত হয়ে মহাশূন্যে উঠতেছে তখন। কিন্তু যখন কেবল রকেটটা কেবল উঠতেছে মানে ওড়া শুরু করবে ভূপৃষ্ঠ থেকে, তখন হচ্ছে সেখানে অভিকর্ষ বলও থাকবে। অভিকর্ষ বল থাকলে সেক্ষেত্রে mgটা বিয়োগ করে দিতে হবে, কারণ অভিকর্ষ বলের কারণে এই পরিমাণ বল তো কম পাবে সে, তাই না? তাহলে এই এমটা আসলে কি? এমটা হচ্ছে ওই সময় রকেটের যে জ্বালানি সহ যে ভর আছে সেই পুরো ভরটাই হচ্ছে এখানে এম। এখন তুমি যদি মানে বলো যে হচ্ছে এখন ওই রকেটের ত্বরণ বের করবো, ত্বরণ বের করতে চাইলে তো সেই ক্ষেত্রে এখানে কি করবা, এটা এফটা অংশ দিয়ে মানে এখানে এম এ, ঠিক আছে? তাহলে এই এম দ্বারা উভয় পক্ষে যখন ভাগ করে দিবা তখন এ ইজ ইকুয়াল টু 1/m vr dm/dt মাইনাস জি। এটা দ্বারা তোমরা হচ্ছে ত্বরণ বের করতে পারবা যখন মানে ভূপৃষ্ঠের মানে অভিকর্ষের প্রভাব থেকে যখন মুক্ত হয়ে যায়নি সেরকম সময় তুমি হচ্ছে ত্বরণ বের করতে পারবে এই সূত্র দ্বারা। আর আরেকটা আছে, সেটা হচ্ছে যে টি সময় পরে মানে রকেটের ভর, টি সময় পরে রকেটের ভর যদি এম ধরো, ছোট এম দ্বারা প্রকাশ করলাম, এবং শুরুতে রকেটের ভর হচ্ছে এম নট ধরো, তাহলে সেই ক্ষেত্রে এম নট মাইনাস ডিএম বাই ডিটি, এটা যেহেতু জ্বালানি নির্গমনের হার, এটাকে তুমি যদি টি দ্বারা গুণ করো, এটাকে তুমি যদি টি দ্বারা গুণ করো তাহলে সেই ক্ষেত্রে এই এই মোট সময় মানে এটা হারকে তুমি যদি সময় দ্বারা গুণ করো ওই সময় কি পরিমাণ বের হবে, কি পরিমাণ জ্বালানি বের হবে, ওইটুকু ভর মোট ভর থেকে বাদ দিলেই সে সময় হচ্ছে তুমি ভরটা পেয়ে যাবা টি সময় পরে। আর এখন এটা এমনি হালকা পাতলা থিওরি আলোচনা করলাম, তোমাদের জানাই আছে অনেকে হয়তো। আর এখন যেটা আলোচনা করবো সেটা ঘর্ষণ সংক্রান্ত। তো ঘর্ষণের আমি যে বিষয়গুলো এখন মানে মানে বুঝাবো আর কি, সেই বিষয়গুলো বোঝার জন্য তোমার স্যারের তো ভিডিও দেখছো না, ঘর্ষণ সংক্রান্ত স্যারের যে লেকচার যেটা আছে সেটার দাম বুঝলে এটা একটু বুঝতে একটু সমস্যা হবে, তাও আমি বুঝে দেবনি। হচ্ছে হেলানো তলে ঘর্ষণ সংক্রান্ত একটা ইয়া। আচ্ছা, তোমরা একটা প্রবলেম লেখো, তারপরে আমি হচ্ছে সেই প্রবলেমের মধ্যে থিওরি আলোচনা করব, তারপর তোমরা প্রবলেম নিজেরাই সলভ করতে পারবা। সেটা হচ্ছে একজন লোক পায়ে স্কেট পরে 30 ডিগ্রি ঢালু তলে নিচের দিকে রওনা হলো। তলের সাথে স্কেট এর ঘর্ষণ সহগ বা গুণাঙ্ক 0.1 হলে তার ত্বরণ কত হবে? 5 সেকেন্ড পরে তার দ্রুতি বা বেগ কত হবে? দ্রুতি লেখো, দ্রুতি কত হবে? হেলানো তলে যে এই মানে কোনো বস্তু যে মানে পিছলে পড়তেছে, এই ক্ষেত্রে আসলে কোন ঘর্ষণ কাজ করে? অবশ্যই গতীয় ঘর্ষণ। গতীয় ঘর্ষণের ক্ষেত্রে এখানে কিছু কেস আছে যেগুলো তোমাদের মাথায় রাখতে হবে। সেটা হচ্ছে যদি বস্তুটা সমবেগে পড়ে সেক্ষেত্রে কি হবে, যদি বস্তুটা ত্বরণে পড়ে সেক্ষেত্রে কি হবে। বস্তুটা যদি সমবেগে পড়ে সেক্ষেত্রে এটা হচ্ছে এম ভর একটা বস্তু mg, এটা হচ্ছে থিটা কোণ, এটা হলো mg সাইন থিটা, আর হলো mg কস থিটা। এখানে যে ঘর্ষণ বলটা সেটা এফ কে দ্বারা প্রকাশ করলাম, তাহলে এটা যদি সমবেগে পড়ে সেই ক্ষেত্রে mg সাইন থিটা ইকুয়াল টু এফ কে হবে। এটা আশা করি তোমরা বুঝতে পারছো। কিন্তু যদি বস্তুটা যদি ত্বরণে পড়ে সেই ক্ষেত্রে কি হবে? সেই ক্ষেত্রে mg সাইন থিটা মাইনাস এফ কে ইকুয়াল টু এম এ, এই জিনিসটা আসবে। এই এটা হচ্ছে এই এগুলোর যে হচ্ছে লব্ধি যে বিয়োগ করে যেটা হলো এই এম, এটা হচ্ছে সেই পরিমাণ বল। আর এই বলটা এখন হচ্ছে এটা থেকে এটা ব্যবহার করে আমরা হচ্ছে ওই বস্তুটার ত্বরণ বের করব। এফ কেটা আসলে কি? এফ কে ইকুয়াল টু আমরা কি জানি মিউ কে, এটা হচ্ছে গতীয় ঘর্ষণ গুণাঙ্ক বা গতীয় ঘর্ষণ সহগ, মিউ কে টু আর।
এই আরটা আসলে এই আর হচ্ছে অবিলম্বিক প্রতিক্রিয়া। অবিলম্বিক প্রতিক্রিয়ার ক্ষেত্রে এখানে অবিলম্বিক প্রতিক্রিয়া কোনটা বলতো? হ্যাঁ, এমজি কস থিটা। এমজি কস থিটা আর ইজ ইকুয়াল টু এমজি কস থিটা। ঠিক আছে, তাহলে এখানে এফ কে এর জায়গায় মিউ কে টু এমজি কস থিটা এটা যদি দেই, তাহলে সেক্ষেত্রে এখানে এই জিনিসটা বসে দিই, এমজি সাইন থিটা মাইনাস মিউ কে টু এমজি কস থিটা ইকুয়াল টু এম এ। এখন উভয় পক্ষে তুমি যদি এম দ্বারা ভাগ করে দাও, দেখো লোকটার কিন্তু ভরেরও দরকার নাই। উভয় পক্ষে এম দ্বারা ভাগ করে দিলে জি সাইন থিটা মাইনাস মিউ কে জি কস থিটা ইকুয়াল টু এ। এখান থেকে তুমি যে এই এ এর মানটা পেয়ে যাবা। মিউ কে দেওয়া আছে, তারপরে জি এর মান তো জানোই, আর থিটা মানও তো দেওয়া আছে। এগুলো থেকে কিন্তু এ এর মান পাওয়া যাবে। আর এ এর মান যেহেতু পাচ্ছ, তো 5 সেকেন্ড পরে লোকটা দ্রুতিগত, সেটা তো খুবই সহজ একটা ইকুয়েশন, ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি। আদি বেগ এটা 0, এ এখান থেকে পাচ্ছ, ধরো যেটাই পাও বাক্স যদি পাও সে বাক্স, আর এটা 5 সেকেন্ড। এটা তোমরা নিজেরাই পারবা, সেজন্য এটা সলভ করে দিলাম না, তোমরা করে নিও। উপাত্তগুলো বসালে তোমরা পারবা আর কি। আচ্ছা, ঘর্ষণের ক্ষেত্রে আরেকটা টপিক এখানে আলোচনা করি, সেটা হচ্ছে হেলানো তলেই। এটা হলে গেলে তারপর হেলানো তল লাগবে না। এখানে এমজি কাজ করতেছে এ বরাবর এমজি কস থিটা, এ বরাবর এমজি সাইন থিটা, আর এখানে কোণ হচ্ছে থিটা। আর এই ক্ষেত্রে এখানে যে ঘর্ষণ বল এফ কে, এখন উপর দিকে যদি এটাকে এফ বলে টানা হয়, উপর দিকে এফ বলে টানা হলে তাহলে এফ এর মান কি হতে পারে বলতে পারো? এফ এর যে ইকুয়েশন সেটা কি হতে পারে? এফ এর ইকুয়েশনটা হবে এমজি সাইন থিটা প্লাস এফ কে। এই জিনিসটা তোমাদের একটু বলে দিলাম, কারণ অনেকে চিন্তা করে যে এখানে মানে ঘর্ষণ মনে হয় সবসময় তো মাইনাস এফ কে চিন্তা করে, অনেকে এই ভুলটা করে, কিন্তু এখানে প্লাস এফ কে হবে, কারণ তোমাকে যদি সমবেগে যদি টানো, সেক্ষেত্রে তোমাকে এমজি সাইন থিটা পরিমাণ বলকেও তোমাকে প্রয়োগ করতে হবে, প্লাস ওই এফ কে এর পরিমাণ বলও তোমাকে প্রয়োগ করতে হবে। ওটার জন্য তোমাকে এক্সট্রা বলের জন্য টানতে হবে, তাহলে এটা সমান হবে। এটা এমনি বলে দিলাম আর কি। এফটা যদি এমজি সাইন থিটা থেকে বড় হয়, ও হ্যাঁ, বড় হলে সেক্ষেত্রে আরেকটা ঘটনা আছে। বড় হলে সেক্ষেত্রে এখানে মাইনাস হবে, মাইনাস হয়ে এম এ, তার নিজস্ব একটা ত্বরণও থাকবে। আমি বলছি সমবেগে তো, সেজন্য এখানে এম এরটা নাই, এখানে জিরো, সেটা এই পাশে পার হয়ে এগুলো সব ইয়ে হয়ে গেল, মানে এখানে সেক্ষেত্রে মাইনাস হবে, বুঝছো? এটাও মাইনাস, মানে মাইনাস ব্র্যাকেটের মধ্যে এটা প্লাস, এই জিনিসটা হবে। সমান নয় যদি বড় হয় সেক্ষেত্রে। আচ্ছা, আরেকটা প্রবলেম লেখো। এই প্রবলেমটা হলে ঘর্ষণ সংক্রান্ত আর ইয়ে নাই। মেঝের ওপর রাখা 100 কেজি ভরের একটা কাঠের বাক্সকে একটা দড়ির সাহায্যে গতিশীল করার চেষ্টা করা হচ্ছে। দড়িটিকে অনুভূমিকের সাথে 30 ডিগ্রি কোণে টানলে এবং বাক্সের এবং মেঝের মধ্যবর্তী স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক 0.4 হলে রশি বা হচ্ছে দড়ি যেটাই বলো, এই দড়ির উপরে টান কত হলে বাক্সটি গতিশীল হবে? তাহলে তোমাদের আগে স্থিতি ঘর্ষণ বলটা আসলে কি, এটা তো মানে স্যারের ভিডিওতে আলোচনা করা হয়েছে, আর একবার এমনি বলতেছি। সেটা হচ্ছে স্থিতি ঘর্ষণ বল হলো একটা বস্তু স্থির আছে, তুমি সেটাকে ধীরে ধীরে বল প্রয়োগ করতেছো, এখন সর্বোচ্চ যে পরিমাণ বল প্রয়োগ করলে মানে করা আগ পর্যন্ত বস্তুটা স্থির ছিল, মানে একটা সর্বনিম্ন একটা বল আছে যে বল প্রয়োগ করলে বস্তুটা গতিশীল হবে,
মানে আমার কথাটা বুঝতে পারছো কি? মানে কেবল গতিশীল হচ্ছে ওই মুহূর্তের যে বল, ওই বলটাই হচ্ছে তোমার স্থিতি ঘর্ষণ বল, ওই মানে বস্তুটার জন্য স্থিতি ঘর্ষণ বল। তো এখন এটার উপর ভিত্তি করে একটা ম্যাথ দিছি, সেটাই ব্যবহার করবো আমি। এটা যদি ওই 100 কেজি ভরের ওই বস্তুটা হয়, সেটাকে টানা হচ্ছে ধরলাম টি বল দ্বারা, যেটা এক্স অক্ষের সাথে 30 ডিগ্রি কোণ করছে। টি বল দ্বারা 30 ডিগ্রি কোণ করছে। তাহলে আর এখানে তোমার যেটা দেওয়া আছে সেটা হলো μs 0.4, μs 0.4। তাহলে এক্স অক্ষের সাথে যেহেতু 30 ডিগ্রি কোণ তৈরি করছে, তাহলে এই বরাবর কাজ করবে হলো টি কস 30 ডিগ্রি, আর উপর দিকে যেটা থাকবে সেটা হলো টি সাইন 30 ডিগ্রি, আর নিচের দিকে যেটা কাজ করে সেটা এমজি, হচ্ছে এটা হচ্ছে তোমার 100 গুণন 9.8, 980 আসলে। তো এই জিনিসটা আসলে কাজ করবে। তো এখানে ঘটনাটা কি, এই বলটা আসলে এই বরাবর এটাকে গতিশীল করার জন্য দায়ী হবে টি কস 30 ডিগ্রি। তাহলে টি কস 30 ডিগ্রি ইজ ইকুয়াল টু স্থিতি ঘর্ষণ বল, টি কস 30 ডিগ্রি ইকুয়াল টু স্থিতি ঘর্ষণ বলটাকে এফ এস দ্বারা প্রকাশ করলাম, ছোট হাতের এফ দ্বারা প্রকাশ করলাম, হ্যাঁ ছোট হাতের এফ এস দ্বারা প্রকাশ করলাম। তাহলে এফ এস সমান কি আমরা তো জানি, এফ এস ইকুয়াল টু মিউ এস আর। এই আরটা কি, অভিলম্ব প্রতিক্রিয়া। আচ্ছা এখানে আমাকে বলো এখানে আর কি হবে? হ্যাঁ, mg মাইনাস টি সাইন 30 ডিগ্রি, mg মাইনাস টি সাইন 30 ডিগ্রি। এখানে mg এর মান 980 পাইছি ওখানে, আর টি সাইন 30 ডিগ্রি টি বাই 2, আর এখানে মিউ এস তো হচ্ছে 0.4। তাহলে এই পাশে এখানে একবার লিখি, টি কস 30 ডিগ্রির মান হচ্ছে √3/2 টি ইকুয়াল টু মিউ এস, আর এর মান হচ্ছে মিউ এস আর, আর এখানে মিউ এস আর এর মান হচ্ছে ওখানে 980 মাইনাস টি বাই 2। আর এখানে মিউ এস এর জায়গায় 0.4 বসে দিই, 0.4 গুণন এখান থেকে তোমরা টি এর মান পেয়ে যাবে। এই ম্যাথটা এই জন্যই করালাম যে স্থিতি ঘর্ষণের উপরে ম্যাথ দেখা যায় না, যার জন্য হচ্ছে স্থিতি ঘর্ষণ সম্পর্কে তোমাদের ধারণাও তোমার পরিষ্কার হয়ে গেল আর কি। এখন লিফট নিয়ে একটু আলোচনা করব। একটা লিফটের ক্ষেত্রে 3টা কেস দেখা যায়, যখন উপর দিকে উঠতেছে, তারপরে সমবেগে যাচ্ছে, তারপরে আবার নিচ দিকে যখন নামে, 3টা ক্ষেত্র দেখা যায়। যখন লিফটটা উপর দিকে উঠতেছে, এটা যদি লিফট হয়, লিফটের মধ্যেকার বস্তু এটা হচ্ছে এম, আর নিচের দিকে এটা হচ্ছে এম এর কারণে এমজি কাজ করতেছে। লিফটটা যদি উপরের দিকে এফ ত্বরণে যায়, ঠিক আছে, এফ ত্বরণ কেন, এটা আমি এমনি ধরলাম, এও ধরা যায়, এফ ধরলাম, এফ ত্বরণে যদি যায়, সেই ক্ষেত্রে এখানে তোমার যে প্রতিক্রিয়া, এই প্রতিক্রিয়া আর সমান কত হবে, এক্সট্রা এম এফ পরিমাণ বল কিন্তু যোগ হবে। কেন এম এফ পরিমাণ বল যোগ হবে? তোমরা জানো মহাশূন্যে যে কোনো একটা বস্তুকে তুমি যদি টানতে থাকো, তার জড়তাজনিত একটা বাধা বল কিন্তু থাকে। ওই জড়তাজনিত বাধা বলটাই আসে হচ্ছে এম এফ থেকে। টোটালে তোমার যে হচ্ছে প্রতিক্রিয়াটা আসবে সেটা হলো এম জি প্লাস এম এফ। এই এম এফটা আসলে হচ্ছে, সে প্রথমে স্থির ছিল, এই স্থিতি জড়তার কারণে প্রথম দিকে যে ত্বরণে হচ্ছে এফ ত্বরণে যাচ্ছে, সেটার কারণে এটা স্থিতি জড়তার থেকে আসছে এই বলটা। আর তার নিজস্ব যে ওজন এমজি, এটা সবসময় নিচের দিকে কাজ করবেই।
এখন যদি এটা যদি অভিকর্ষ ক্ষেত্র যদি না হতো, সেই ক্ষেত্রে শুধু এই পরিমাণ বলই কাজ করতো, এম এফ পরিমাণ বলটা কাজ করতো, এই বলটা কাজ করতো না। তো এখানে তোমার এম এফটা হচ্ছে তোমার স্থিতি জড়তা থেকে আসছে। স্থিতি জড়তা থেকে আসছে, ঠিক আছে। আর যখন লিফটটা যখন নিচে নামবে সমবেগে গেলে সেক্ষেত্রে সবসময় এমজি কাজ করবে। এখানে এখানে কোনো মানে আলাদা কোনো বিশেষ ইয়ে নাই। সমবেগে কাজ করলে সবসময় আর ইস ইকুয়াল টু এমজি। কিন্তু যখন লিফটটা আবার নিচে নামা শুরু করবে, লিফটটা নিচে নামা শুরু করবে, তো সেই ক্ষেত্রে কি হবে? হ্যাঁ হ্যাঁ মাইনাস হবে। মাইনাস হওয়ার কারণ হচ্ছে সে প্রথমে স্থির ছিল, লিফটটা নিচের দিকে যেহেতু যাচ্ছে ওই পরিমাণ বলটা সে কম পাবে আর কি। এটা বুঝতে পারছো আর কি। সেক্ষেত্রে এম জি মাইনাস এম এফ, এমটা কমন নিলে জি মাইনাস এফ, আর এখানে এম কমন নিলে জি প্লাস এফ। এই কয়টা কেস তো জানোই, ঠিক আছে। তো এগুলো জানো, এটা মানে বিষয় না, কিন্তু এরকম লিফটের ক্ষেত্রে দেখা বলে যে লিফটের নিচে নামতেছে এফ ত্বরণে, কিন্তু ওই অবস্থায় লিফটের মধ্যে একটা বস্তু ফেলে দেওয়া হলো, হ্যাঁ, সেই ক্ষেত্রে বস্তুটা নিচে পড়তে কত সময় লাগবে এই ধরনের। তো সেই ক্ষেত্রে তোমার ত্বরণটা কি ব্যবহার করবা এই বোর্ডে দেখা। তো সেই ক্ষেত্রে ত্বরণটা আসবে হচ্ছে, এটা তোমার যদি ওয়াই অক্ষ হয় উপরের দিকে, ওয়াই অক্ষ হলে লিফট হচ্ছে এই ওয়াই অক্ষ বরাবর নিচের দিকে নামতেছে, তাহলে ত্বরণের ক্ষেত্রে যে যে সাধারণ যে ইকুয়েশনটা ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, তাই না? এখন এই এটাই আমাদের চেঞ্জ আসবে। যদি লিফটটা যদি স্থির থাকতো বা কোনো লিফটের মধ্যে বা মধ্যে না বাইরে কোনো জায়গায় যদি আমরা এমনি ভূপৃষ্ঠে যদি ইয়ে করতাম, তাহলে এ ইস ইকুয়াল টু থাকে মাইনাস জি। কিন্তু লিফটটা এখানে নামতেছে কত? এফ ত্বরণে, তাই না? তাহলে এফ ত্বরণের নিচের দিকে নামতেছে, তাহলে সেক্ষেত্রে এখানে যেহেতু ওয়াই অক্ষের বিপরীত দিকে, সেই জন্য এখানে মাইনাস এফ। বুঝতে পারছো তো? এটা গতিবিদ্যার ধারণা। মাইনাস এফ। এখন এখানে আপেক্ষিক ত্বরণের একটা বিষয় আছে। আপেক্ষিক বেগ যেভাবে কাজ করে আপেক্ষিক ত্বরণ ওই একইভাবেই কাজ করে। এখানে এ ইজ ইকুয়াল টু মাইনাস জি মাইনাস মাইনাস এফ মাইনাস জি প্লাস এফ, এটা হলো এর মান। এটার যে মানটা এটা অবশ্যই নেগেটিভ আসবে। এই নেগেটিভ মানটা এখানে বসে দিয়ে কাজ করলে কিন্তু অ্যান্সার চলে আসবে। এটা কি বুঝতে পারছো? তোমাদের মানে সমস্যা হচ্ছে মানে এই জায়গায় মনে একটু বুঝতে সমস্যা হতে পারে। মানে যেরকম ধরো আপেক্ষিক বেগের ক্ষেত্রে আমরা কি করি, এইদিকে 5 মিটার/সেকেন্ড বেগে একটা বস্তু যাচ্ছে, তারপরে 3 মিটার/সেকেন্ড বেগে আরেকটা বস্তু যাচ্ছে। তাহলে যদি এটা যদি বি বস্তু হয়, এটা যদি এ বস্তু হয়, তাহলে বি এর সাপেক্ষে যদি আমরা এ এর বেগ বের করতে চাই, সেক্ষেত্রে কি করি? এটাকে উল্টে দিই, যার সাপেক্ষে সেটাকে উল্টে দিই, উল্টে দিয়ে সেটাকে -3 করে দিই। মানে সেটাকে মানে সেটা মানটা একই থাকে, কিন্তু এখানে আমরা করি কি 5 - 3 = 2 মিটার/সেকেন্ড। মানে বি এর সাপেক্ষে যার সাপেক্ষে তার সামনে মাইনাস, ঠিক আছে। তো এখানে লিফটের ত্বরণটা কি? ওয়াই অক্ষ উপরের দিকে, লিফটের ত্বরণ এখানে মাইনাস এফ, আর জি কিন্তু মানে জি এর আগেও কিন্তু মাইনাস হবে অবশ্যই, কারণ ওয়াই অক্ষ উপরের দিকে। তাহলে লিফটের সাপেক্ষে তার মানে কি লিফটের ত্বরণের আগে মাইনাস, এই জন্য লিফটের ত্বরণ হলো মাইনাস এফ। এই মাইনাস এফ এর সামনে একটা মাইনাস হবে, এই মাইনাস এফ এখানে প্লাস হয়ে গেল। এই টোটাল যে ভ্যালু যেটা আসবে সেটা কিন্তু নেগেটিভ আসবে, কারণ লিফটটাই তো নিচে নামতেছে, বস্তুটাও নিচে পড়তেছে, ঠিক আছে। তো সেই জন্য এখানে একটা নেগেটিভ ভ্যালু পাবা, এখানে একটা ভ্যালু পাবা। ওই ভ্যালু ব্যবহার করে তোমরা হচ্ছে এখানে টির সাথে ব্যবহার করলে হয়ে যাবে। উচ্চতা হয়তো দেওয়া থাকবে অঙ্কে। বোঝা গেছে কি? খুব একটা কঠিন তো না। ঠিক আছে, তাহলে আমি পরের টপিকে যাই। কৌণিক গতিশক্তি সংক্রান্ত। কৌণিক গতিশক্তি বলতে মানে বিভিন্ন ধরনের সিলিন্ডার গোলক এগুলো যে হচ্ছে একটা হেলানো তলে পড়তে থাকে, সেই ক্ষেত্রে কৌণিক গতিশক্তি সংক্রান্ত অনেক প্রশ্নই মানে বিভিন্ন ভর্তি পরীক্ষায় দেখা যায়, বুয়েটেও এর আগে আসছিল।
তো সেই সংক্রান্ত একটা জিনিসগুলো বুঝে দেওয়ার জন্য একটা প্রবলেম লেখো আর কি, প্রবলেম লেখো। এটা করালে তোমাদের কৌণিক গতি সংক্রান্ত যে ধারণা এটা পরিষ্কার হয়ে যাবে। দেখো তিনটা বস্তু, একটা রিং, একটা নিরেট সিলিন্ডার, একটা নিরেট গোলক, একই বাঁকা তলের ওপর দিয়ে না পিছলিয়ে নিচের দিকে পড়তে থাকে। না পিছলে মানে কি, গড়িয়ে পড়তেছে। তিনটা বস্তুর ব্যাসার্ধ একই, কোনটা সবার আগে ভূমিতে পৌঁছাবে? তাহলে এখন যার বেগ বেশি সে তো অবশ্যই ভূমিতে পৌঁছাবে, তাই না? তাহলে আগে রিং এর ক্ষেত্রে দেখি, সিলিন্ডারের ক্ষেত্রে দেখি, তারপরে নিরেট গোলকের ক্ষেত্রে দেখব। এটা হচ্ছে তোমার সেই হেলানো তল, এই একই হেলানো তলের উপরে যেহেতু ধরলাম এটা প্রথমে রিং। রিং এর ক্ষেত্রে এটা যদি উচ্চতা এইচ হয়, তাহলে সেক্ষেত্রে একদম শুরুতে উচ্চতা তার কত, মানে উচ্চতায় এইচ উচ্চতায় তার হচ্ছে মোট বিভব শক্তি, সেটা হলো mgh। এটা যখন নিচের দিকে নামবে, মানে গড়াতে গড়াতে নামবে, সেক্ষেত্রে কি কি কাজ করবে? রৈখিক গতিশক্তিও কাজ করবে, কৌণিক গতিশক্তিও কাজ করবে। mv স্কয়ার প্লাস হাফ আই ওমেগা স্কয়ার, এটা কৌণিক গতিশক্তি, এটা হচ্ছে রৈখিক গতিশক্তি। এই কৌণিক গতিশক্তি রিং এর ক্ষেত্রে আমরা জানি I is equal to m r স্কয়ার। রিং এর ক্ষেত্রে এটা জড়তার ভ্রামক তো জানোই, I is equal to m r স্কয়ার, আর ওমেগা is equal to v স্কয়ার বাই r স্কয়ার, ভি আর দ্বারা প্রকাশ করলাম, ভি আর। তাহলে এই ক্ষেত্রে এখানে ভি আর, এম জি এইচ ইকুয়াল টু হাফ এম ভি আর এর উপরে স্কয়ার প্লাস হাফ এম আর স্কয়ার গুণন, এখানে এটা ওমেগা স্কয়ার, মানে এখানে ভি আর এর উপরে স্কয়ার আর নিচে হলো আর এর উপরে স্কয়ার। এই আর কাটে গেল, তো এখানে যেটা থাকলো সেটা হাফ এম ভি আর এর উপরে স্কয়ার, এখানে হাফ এম ভি আর এর উপরে স্কয়ার, মানে এম ভি আর এর উপরে স্কয়ার, আর এই পাশে এম জি এইচ। তাহলে দেখো এখানে ভি আর কত আসে, ভি আর আসে হলো রুট ওভার জিএইচ। এটা এক নম্বর দিলাম। আচ্ছা, এটা কি গেল রিং। এরপর আসে হচ্ছে সিলিন্ডার। সিলিন্ডারের ক্ষেত্রে একইভাবে একই জিনিস হবে, এম জি এইচ ইজ ইকুয়াল টু হাফ এম ভি সি দ্বারা প্রকাশ করলাম, সির উপর স্কয়ার প্লাস হাফ আই ওমেগা স্কয়ার, আইএস আইসি, সরি আইসি। আইসিটা এখানে কি হবে, আইসি ইকুয়াল টু হাফ এম আর স্কয়ার। এখানে আমরা সেটা বসে দিব, আর ওমেগা মানে তো ভি সি ডিভাইডেড বাই আর, আর কিন্তু সবার একই, এম জি এইচ ইকুয়াল টু হাফ এম ভি সির উপর স্কয়ার প্লাস হাফ গুণন হাফ এম আর স্কয়ার গুণন ভি সির উপর স্কয়ার আর নিচে আর এর উপর স্কয়ার। এই আর স্কয়ার কাটে গেল। তাহলে দেখো উভয় পক্ষে যদি এম দ্বারা ভাগ করে দেওয়া হয়, জিএইচ ইজ ইকুয়াল টু হাফ এম ভি সির উপর স্কয়ার প্লাস 1/4, এম দ্বারা ভাগ করে দিছি তো, 1/4 ভি সির উপরে স্কয়ার। ঠিক আছে, তাহলে এটা যদি করি, 3/4 ভি সির উপরে স্কয়ার আসে জিএইচ, তাহলে এখান থেকে ভি সি আসে হলো রুট ওভার 4/3 জিএইচ। এটা 2 নম্বর।
মানে এই ধরনের অঙ্কগুলো আসে, এই জন্য আর কি দিলাম। আরেকটা হচ্ছে এটা গেল সিলিন্ডার। সিলিন্ডার এখন হচ্ছে নিরেট গোলক। গোলক লিখলাম শুধু। mgh is equal to, এখানেও হাফ এম হচ্ছে ভি এস দ্বারা প্রকাশ করলাম, ভিএস এর উপর স্কোয়ার প্লাস হাফ আই এস ওমেগা স্কোয়ার। ঠিক আছে, এখানে আই এস সমান কত? নিরেট গোলক আই এস সমান হচ্ছে, নিরেট গোলকের ক্ষেত্রে আই এস সমান হচ্ছে 2/5 এম আর স্কোয়ার। এখানে ওই জিনিসগুলো বসে দিব। mgh হাফ এম ভিএস এর উপর স্কোয়ার প্লাস হাফ 2/5 এম আর স্কোয়ার, আর ওমেগা স্কোয়ার মানে ভিএস এর উপর স্কোয়ার নিচে আর স্কোয়ার, এ আর স্কোয়ার কাটে গেল, এখানে 2 কাটে গেল, কাটে গেলে জিএইচ ইজ ইকুয়াল টু হাফ ভিএস এর উপর স্কোয়ার প্লাস 1/5 ভিএস এর উপর স্কোয়ার। এটা হিসাব করলে এখানে আসে হচ্ছে নিচে হলো 10, 5 আর এখানে 2, 7 ভিএস এর উপর স্কোয়ার জিএইচ। এখানে ভিএস আসে হচ্ছে 10/7 জিএইচ। এটা গেল হলো 3 নম্বর। তোমরা যদি 1, 2 আর 3 যদি দেখো, দেখবা যে ভিএসটা সবচেয়ে বড়, মানে মান যদি হিসাব করো এইসে একটা নির্দিষ্ট মান, একটা 1 মিটার বা যেটাই ধরে যদি কাজ করে দেখবা যে ভিএস এর মান সবচেয়ে বড়, এর থেকে কম হলো ভিসি, এর থেকে কম হলো ভিআর। এটা কেন হচ্ছে? এটা কারণ হলো প্রত্যেকের জড়তার ভ্রামক এক না। জড়তার ভ্রামক এক না, যদি প্রত্যেকে যদি মানে পিছলে পড়লে সেক্ষেত্রে কি হতো? পিছলে পড়লে সেক্ষেত্রে গতিশক্তি কিন্তু সবার একই হতো, রৈখিক গতিশক্তি এটা সবার একই হতো। কিন্তু এক্ষেত্রে পিছলে পড়তেছে না, এখানে কৌণিক গতিশক্তিও এর মধ্যে জড়িত আছে, এজন্যই এখানে প্রত্যেকের এরকম আলাদা হয়েছে। আর গোলকের ক্ষেত্রে এটা সবচেয়ে বেশি বেগটা, এখন গোলক সবার আগে পড়বে। আরেকটা প্রশ্ন লেখো, এটা বুয়েটে আসছিল। 7 মিটার উঁচু হতে 2 কেজি ভরের একটি পিতলের নিরেট গোলক একটি নদী তলে গড়াতে গড়াতে ভূমিতে এসে পড়ে। নদী তল মানে হেলানো তল, হেলানো তলে গড়াতে গড়াতে ভূমিতে এসে পড়ে। ভূমি স্পর্শ করার মুহূর্তে গোলকটির ভরকেন্দ্রের গতিশক্তি এবং কৌণিক গতিশক্তি কত ছিল? তাহলে এটা কিভাবে, ভরকেন্দ্রের গতিশক্তিটা আসলে কি? ভরকেন্দ্রের গতিশক্তি যখনই বলবে তখন তুমি বুঝবা যে তার মধ্যে রৈখিক গতিশক্তিও আছে, কৌণিক গতিশক্তিও আছে। দুটার সম্মিলিত যে গতিশক্তি সেটাই হচ্ছে ভরকেন্দ্রের গতিশক্তি। যেরকম বস্তুটা মানে নিরেট গোলকটা প্রথমে শুরুতে উপরে ছিল, বলছে যে ভূমি স্পর্শ করার মুহূর্তে ভরকেন্দ্রের গতিশক্তিটা কত। ভূমি স্পর্শ করার মুহূর্তে আমি কি বলছি যে ভরকেন্দ্রের গতিশক্তি মানে রৈখিক গতিশক্তি আর কৌণিক গতিশক্তি দুটার সমষ্টি। সেটা উপরে যেটা থাকবে নিচে নামলে তো সেটাই হবে না, মানে সেটা হচ্ছে ভরকেন্দ্রের গতিশক্তিটা হচ্ছে mgh, মানে উপরে যে বিভব শক্তি সেই সব শক্তিটাই কিন্তু নিচে আসে কিসে পরিণত হবে? গতিশক্তিতে পরিণত হবে। তো mgh-টাই এখানে আসলে এটাই চাইছে, ওরা ডাইরেক্টলি বলেনি, ওরা এইভাবে টেকনিক্যালি বলছে যে ভরকেন্দ্রের গতিশক্তিটা কত। ভরকেন্দ্রের গতিশক্তি মানে এখানে তোমার কৌণিক গতিশক্তি থাকবে, রৈখিক গতিশক্তিও থাকবে। তুমি স্বাভাবিকভাবে তুমি mgh বের করে করতে পারো। এখানে ভর কত দিচ্ছে? 2 কেজি ভর, 2 কেজি ভর, G9.8, আর এই হচ্ছে 7 মিটার উঁচু। অ্যান্সার কত আসে? 137.2।
তো জুল, মানে এটাই তোমার ভর কেন্দ্রের গতিশক্তি। এটা একটা অ্যান্সার হলো। আরেকটা চাইছি কৌণিক গতিশক্তি কত। ঠিক আছে, কারণ কৌণিক গতিশক্তি কোনটা? হাফ আই ওমেগা স্কোয়ার, এটা। এখন এখানে ওমেগা তো আমাদের দেওয়া নাই, তাহলে সেই ক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে? ওমেগা থেকে আমাদেরকে আগে হচ্ছে যে ভিতে কনভার্ট করতে হবে, রৈখিক বেগেরটা কনভার্ট করতে হবে, তারপর সেখান থেকে ইয়ে করবো। তো সেক্ষেত্রে এখানে কি করব? এম জি এইচ ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার প্লাস হাফ আই ওমেগা স্কোয়ার। ওই একইভাবেই আগে যেভাবে করাইছিলাম সেভাবে করতে থাকবো। এমজিএইচ এর মান তো আমরা পাইছি, সেটা হচ্ছে 137.2, আর এখানে হাফ এম তো এখানে আছেই, আর ভিটাও এখানে থাকবে। এম এর মান এখানে 2, এম এর মান 2 প্লাস হাফ, নিরেট গোলকের ক্ষেত্রে 2/5, 2 গুণন আর স্কোয়ার, আর আমরা জানি না, ওমেগার জায়গায় ভি স্কোয়ার বাই আর স্কোয়ার, এ আর স্কোয়ার কাটে গেল, এখানে 137/2, এই টু কাটে গেল, ভি স্কোয়ার প্লাস এই টু কাটে গেল, থাকে 2/5 ভি স্কোয়ার। এখান থেকে ভি এর মানটা কত আসে একবারে বের করলে হবে। নাইন পয়েন্ট এইট নাইন মিটার পার সেকেন্ড। ঠিক আছে, তাহলে আমাদের কি চাইছে? এই জিনিসটা, তাহলে আমরা ওটা সহজে বের করতে পারবো। সেটা কি? হাফ গুণন আই ওমেগা স্কোয়ার। আয়ের জায়গায় আমরা কি বসাইছিলাম? হাফ গুণন 2/5 এম আর স্কোয়ার, সেখানে এম এর মান হচ্ছে 2, সেই 2 এখানে, আর স্কোয়ার ভি স্কোয়ার বাই আর স্কোয়ার, এ আর স্কোয়ার কাটে গেল, এই টু কাটে গেল, তার মানে থাকলো 2/5 ভি স্কোয়ার। এখানে ভি এর মানটা বসে দিলেই এখানে কিন্তু এখান থেকে তোমরা কৌণিক গতিশক্তিটা পেয়ে যাবে। এখন এই ইকুয়েশনটা কেন করা লাগছে? ওই যে ভি এর মানটা বের করার জন্য এই ইকুয়েশনটা লাগছে, আমাদের ভি এর মানটা জানা ছিল না আগে। আরেকটা থিওরি আলোচনা করব, সেটা হচ্ছে সে যে মানে উলম্ব তলে যে একটা বালতি ঘুরায় না, বালতি বা হচ্ছে এইখানে থিওরিটা আলোচনা করব। সর্বোচ্চ বিন্দুতে কি হবে, সর্বনিম্ন বিন্দুতে কি হবে, যে কোনো একটা কোণে যদি থাকে সেক্ষেত্রে কি হবে, এই তিনটা কেস। ধর এটা একটা বৃত্ত, ওই বৃত্তাকার উলম্ব এই বৃত্তাকার পথে ঘোরানো হচ্ছে, তাহলে কেন্দ্র বালতি বা বস্তু যেটাই বলো, এখানে যখন সর্বোচ্চ বিন্দুতে থাকবে, সবার উপরের যে বিন্দু, সবার উপরের বিন্দুতে সুতার টান, সুতা বা দড়ি, এই দড়ি দিয়ে হচ্ছে টানা হচ্ছে, মানে ঘুরানো হচ্ছে। তো এই দড়ির যে টান সেটা সবচেয়ে কম হবে। কিভাবে কম হবে সেটা দেখায়। এখানে টান বলটা সবসময় কাজ করতেছে মানে বস্তু থেকে কেন্দ্রের দিকে। টান বল সবসময় বস্তুর এই বিন্দু থেকে, যে কোনো ক্ষেত্রে যখন টান বল হিসাব করবা, এটা বস্তুর কোনো বিন্দু থেকে কেন্দ্র দিকে বা হচ্ছে মানে বস্তুর বিন্দু থেকে কাজ করে আর কি। এটা হচ্ছে টান বল এখানে কাজ করতেছে। বস্তুটার ভর যদি এম হয়, তাহলে এম জি নিচের দিকে কাজ করতেছে, আর যেহেতু বস্তুটাকে ঘোরানো হচ্ছে, এই ঘোরানোর ফলে তার হচ্ছে যে কেন্দ্র বহির্মুখী যে বল, মানে আসলে
কেন্দ্রমুখী বলটাই কিন্তু মানে কেন্দ্রের দিকে যেটা কাজ করে, বাইরে থেকে যে কেন্দ্রের দিকে কাজ করে সেটাই কিন্তু mv²/r। আর এর বলের প্রতিক্রিয়া বল কোনটা? এর কেন্দ্র বহির্মুখী বল, যেটা জড়তাজনিত বলে, জড়তাজনিত বল থেকে আসে এটা, সেটাও কিন্তু mv²/r কিন্তু ক্রিয়া প্রতিক্রিয়া কিন্তু ওই একটা দ্বারাই বোঝানো হয়। বুঝতে পারছো? তো আমরা এখানে বলবো জড়তাজনিত বলটাই বলবো এখানে। সেই জন্যে এখানে সুতার টান এখানে কি হবে? সুতার টান হচ্ছে mv²/r মাইনাস mg, এটা হবে। কেন? এই জড়তাজনিত বলটা বাইরের দিকে কাজ করতেছে, আর সুতার টানটা সবসময় কেন্দ্রের দিকে কাজ করতে, নিচের দিকে কাজ করতেছে, আর এমজিটাও কিন্তু নিচের দিকে কাজ করতেছে। ঠিক আছে? মানে জড়তাজনিত বলের এবং হচ্ছে এমজির যে লব্ধি, মানে এদের যে বিয়োগফল, সেই বিয়োগফলটাই থাকবে হচ্ছে সুতার টান হিসাবে। বা তুমি আরেকভাবে চিন্তা করতে পারো যে টি নিচের দিকে, এমজিও নিচের দিকে, আর mv²/r এটা উপরের দিকে, টি প্লাস এমজি mv²/r, এভাবে তোমরা চিন্তা করতে পারো। বুঝতে পারছো? দেখো এখানে বিয়োগফল আছে, এটা একটা ইকুয়েশন, এটা কি সর্বোচ্চ বিন্দু। এখন আমরা বের করবো সর্বনিম্ন বিন্দুতে। সর্বনিম্ন বিন্দুতে আসলে কি হবে তাহলে? সর্বনিম্ন বিন্দুতে হচ্ছে এখানে টিটা কাজ করবে বস্তুর এই বিন্দু থেকে এই কেন্দ্রের দিকে, এই টান বল, সুতার টান বল। আর এমজি যেটা কাজ করবে সেটা সবসময় নিচের দিকে এমজি কাজ করবে, আর mv²/r এটাও নিচের দিকে, বহির্মুখী, কেন্দ্র বহির্মুখী, সেজন্য এখানে mv²/r। তাহলে দেখো সেক্ষেত্রে এখানে কি হচ্ছে, নিচের দিকের গুলো এক পাশে যোগ করবো আর উপরেরটা এক পাশে। t is equal to mv²/r প্লাস mg। দেখছ? এজন্য সর্বনিম্ন বিন্দুতে যে সুতার টান সবচেয়ে বেশি থাকে। কারণ কি? এখানে প্লাস আছে, আর সর্বোচ্চ বিন্দুতে সুতার টানটা মাইনাস থাকার কারণে সবচেয়ে কম থাকে, আর এগুলোতে মাঝামাঝি থাকে। সেটা দেখাচ্ছি। একটা কোণ করে যদি থাকে, ধরো থিটা কোণে, উলম্বের সাথে থিটা কোণে একটা মুহূর্ত আছে, এই মুহূর্তে এখানে বস্তুটা আছে, এই বস্তুটা হচ্ছে নিচের দিকে এমজি কাজ করতেছে। এমজি কাজ করলে এটা যদি থিটা হয়, তাহলে এটা এমজি কস থিটা, আর এখানে এটা এমজি সাইন থিটা। এমজি সাইন থিটার কারণে বলটা হচ্ছে, বস্তুটা এদিকে ঘুরতেছে, এদিকে আসতেছে। আর এমজি কস থিটা, এই এমজি কস থিটায় আসলে কিসের যোগান দিচ্ছে? ওই কেন্দ্র বহির্মুখী যে বল। তো সেক্ষেত্রে তোমার এমজি কস থিটা যেদিকে আছে, কেন্দ্র বহির্মুখী বলটাও কি সেদিকে আছে, এদিকে কিন্তু mv²/r। আর টি কোন দিকে? টি হলো এদিকে। তাহলে এখানে টি ইজ ইকুয়াল টু mv²/r প্লাস mg cos থিটা। এখন থিটার মান তোমার ইচ্ছা মতো বসাও, বসালে সঠিক মানটা চলে আসবে। যদি বস্তুটা যদি এখানে থাকে, থিটার মান কত বসাবা? 90। দেখো এদিক থেকে আমরা পজিটিভ হিসাবে ধরছি, মানে এখান থেকে 0 ডিগ্রি থেকে শুরু। হ্যাঁ, এখানে 90, এ পাশেও 90, আর এখানে 180। এখানে যদি cos 180 ডিগ্রি মান বসাও, কি আসে? -1 আসে না? দেখো তো সর্বোচ্চ বিন্দুতে মাইনাস এমজি,
মিলে গেছে? আর সবার নিম্নে এখানে cos 0 ডিগ্রি, cos 0 ডিগ্রি মান 1, সেজন্য প্লাস m3। থিওরিটা এমনি আলোচনা করলাম, এগুলো থেকে অঙ্ক আসে। অঙ্ক দেয়নি মানে, তাহলে আশা করি তোমরা পারবা। আর এখন সবচেয়ে ইন্টারেস্টিং একটা পার্ট, সেটা হচ্ছে যুক্ত বস্তুর ত্বরণ। মানে একটা ব্লক, কয়েকটা ব্লক একসাথে লাগানো আছে। এটা অনেকে আমরা যখন ছিলাম আমাদেরকে মানে অনেক সমস্যা হতো আর কি। তো পরে ভর্তি কোচিং যখন করতে যাই তখন সব ক্লিয়ার হয়ে গেছে। এটা আরেকটা হচ্ছে কপি কল। যুক্ত বস্তু ত্বরণের আমি শুধু থিওরিটা পড়াবো, হ্যাঁ, অঙ্ক তোমরা তাহলে করবা। তোমরা থিওরিটা পড়াই। যুক্ত বস্তুর যে ত্বরণ, সেক্ষেত্রে সমীকরণটা কিভাবে আসবে? এটা হলো বললাম m3, এটা m2, এটা m1। এইদিকে f বলে টানা হচ্ছে। এখানে মধ্যবর্তী, এখানে m1 ভরের বস্তুটা m2 ভরের বস্তুকে ধরলাম t1 বলে টানে। তাহলে m2 ভরের বস্তুটাও কিন্তু m1 ভরের বস্তুকে কিন্তু t1 বলে প্রতিক্রিয়া হিসেবে টানবে। তো সেজন্য এদিকে একটা তীর চিহ্ন। এখানে ধরলাম এখানে যে টান বলটা কাজ করে সেটা t2, ঠিক আছে? এখন যে তলটা আমরা ব্যবহার করতেছি এটা ঘর্ষণবিহীন, মানে কোনো ঘর্ষণ নাই। এই ক্ষেত্রে কি হবে, মানে তিনটা ক্ষেত্রে যে ত্বরণ কিভাবে কাজ করবে, প্রত্যেকটার ক্ষেত্রে আলাদা আলাদা ভাবে দুইটা যে বল কাজ করে, এই বলগুলো আমরা ধরব। m1 ভরের বস্তুটা এদিকে f বল কাজ করতেছে, এদিকে t1 কাজ করতেছে। তাহলে f মাইনাস t1 ইকুয়াল টু m1a। এটা এক নম্বর দিলাম। তারপরে m2 ভরের বস্তুটার ক্ষেত্রে কি কাজ করতেছে, এদিকে t1, এদিকে t2। তাহলে সবগুলো বস্তুটাকে যেহেতু এদিকে টানা হচ্ছে, অবশ্যই তাহলে t1টা t2 থেকে বড়, f আবার t1 থেকে বড়। তাহলে এখানে t1 মাইনাস t2 ইকুয়াল টু m2a। এখন উভয় সবগুলোর ক্ষেত্রে a কেন হচ্ছে, কারণ তিনটা বস্তুতে একসাথে যাচ্ছে, সুতরাং সবার ত্বরণ তো একই হবে, তাই না? এটা 2 নম্বর দিলাম। এখন আরেকটা আছে m3 ভরের বস্তু। এরা m3 ভরের, এদিকে কোনো বল নাই, এদিকে কোনো বল নাই, শুধু এইদিকে t2 কাজ করতেছে। তাহলে t2 is equal to m3a। এটা 3 নম্বর দিলাম। এখন 1 2 আর 3 যোগ করো তো। 1 যোগ 2 যোগ 3, তিনটা যদি যোগ করো তাহলে কি পাবা, 81 81 কাটে যাবে, 82 82 কাটে যাবে। কাটে গেলে থাকবে হলো f is equal to m1 plus m2 plus m3a। তাহলে এখান থেকে আমরা এর মান পাবো f ডিভাইডেড বাই m1 প্লাস m2 প্লাস m3। এটা হলো তাদের যে সাধারণ যে সমীকরণ, ত্বরণের যে সাধারণ সমীকরণ সেটা। তাহলে অতখানি পর্যন্ত যেহেতু হলো, এখন তোমাদের প্রশ্ন t1 বলের মান কত, t2 বলের মান কত, এগুলো কিভাবে বের করবো? t1 বলের ক্ষেত্রে দেখো t1 বল কিন্তু দুইটা বস্তুকে টানতেছে, m2 এবং m3। তাহলে m2 প্লাস m3 এই দুটার যে ত্বরণ, মানে এই দুটা গুণ করলে আমরা কি পাবো,
T1 পাবো। M2 প্লাস M3 আর এর মানটা F ডিভাইডেড বাই M1 প্লাস M2 প্লাস M3 T1 পেলাম আমরা। আবার যদি T2 পাই, T2 বের করতে চাই, সেক্ষেত্রে M3A, তার মানে M3 গুণন F ডিভাইডেড বাই M1 প্লাস M2 প্লাস M3। এই তিনটা জিনিস করলে আমাদের সমতলে যে কয়েকটা ব্লককে যে দড়িতে যুক্ত করে যে টানার যে এটা, এই অঙ্কগুলো পারা যাবে, সমস্যা হবে না। এখন আমরা কপি কল করব। এটা হলো সেই কপি কল, অনেকে পুলিও বলে এটাকে। এটা হলো M2 ভরের বস্তু হলো M1 ভরের বস্তু, যেখানে M1 ইজ গ্রেটার দেন M2। তার মানে এই বস্তুটা উপরে উঠতেছে, এই বস্তুটা নিচে নামতেছে। তাহলে এখানে দেখো, এখানে টান বল কি কাজ করে, সবসময় কি বলছি, বস্তু থেকে, মানে টান বলের শুরুটা কোথায় হবে, বস্তু থেকে। তাহলে টান বলটা উপরের দিকে, এখানেও টান বলটা কি উপরের দিকে, বস্তু থেকে আসবে। তাহলে এই ক্ষেত্রে ইকুয়েশনটা কি আসে সেটা বের করি। M1 ভরে বস্তুটা যেহেতু নিচে নামতেছে, M1 G মাইনাস T is equal to M1 A। হ্যাঁ, এখানে যেহেতু যুক্ত বস্তু, হ্যাঁ, দুটার ক্ষেত্রে ত্বরণ কিন্তু একই হবে। দুটার ক্ষেত্রে মানে এইটা যে ত্বরণে নামবে, এটাও সেই ত্বরণে উঠবে। এই জন্য উভয় ক্ষেত্রে আমি একই এ ব্যবহার করব। এটা গেল 1 নম্বর। এরপরে M2 ভরের বস্তুর ক্ষেত্রে কি করতেছে সেটা দেখি। T মাইনাস M2G ইকুয়াল টু M2A, 2 নম্বর। এখন তোমাদের প্রশ্ন আসতে পারে যে M2G থেকে T কেন বড়? T বড় না হলে তো এটা উপরে উঠবে না, তাই না? তাহলে এতখানি পর্যন্ত বুঝতে পারছো? যদি বুঝে থাকো তাহলে 1 এবং 2 যোগ করো। 1 এবং 2 যোগ করো, যোগ করলে এটি কাটে যাচ্ছে। তাহলে M1 মাইনাস M2G, এখানে M1 প্লাস M2A। এখান থেকে A এর মান পাবা M1 মাইনাস M2, নিচে M1 প্লাস M2, এখানে G। এটা একটা। এখন আমাদের প্রশ্ন আসতে পারে যে হচ্ছে টান বলটা কিভাবে বের করব। শুধু টান বল অনেক সময় চাই, টান বলটা কিভাবে বের করবা, সে 2 ভাবে বের করতে পারবা। এর মানটা 1 নম্বর ইকুয়েশন আমি বসে দেব। সেটা দেখো, T is equal to 1 নম্বর ইকুয়েশন থেকে টিটাকে এই পাশে পার করে আনলাম, আর M1A টাকে এই পাশে পার করে আনলাম। তাহলে সেক্ষেত্রে M1G মাইনাস M1A, M1 টু G মাইনাস A। এখান থেকে তোমরা এখান থেকে এর মানটা বের করে নিবা, বের করে এখানে বসে দিবা, অ্যান্সারটা চলে আসবে। এই যে টান বল, যেটা ওটা যে টান বল চলে আসবে। দেখো, আচ্ছা আরেকটু পরে বলতেছি ওটা। আর 2 নম্বর ইকুয়েশন থেকেও তোমরা টান বল বের করতে পারবা। সেটা হলো T is equal to M2A প্লাস M2G, M2 ইন্টু A প্লাস G বা G প্লাস A
একই কথা। এই লাইন আর এই লাইন, এই দুইটা লাইন দেখো লিফটের সাথে মানে মিলে যাচ্ছে না। মানে M1 ভরে বস্তু নিচের দিকে নামতেছে, সেই জন্য ওটা লিফটের সাথে অনেকটা মানে মনে রাখার জন্য লিফটের কথাটা মনে করলেও হবে। আর M2 ভরে বস্তুটা কি উপরের দিকে উঠতেছে, উপরের দিকে ওঠার ক্ষেত্রে লিফটে কি প্লাস হয়, এখানেও প্লাস ওইভাবে একইভাবে।